তো আমাদের আজকে ক্লাসটা আমি এখন শুরু করছি, ঠিক আছে? এখন দেখো কারা কারা আছো ক্লাসে, সবাই আছো কি না। আমি বেরিয়ে গেলাম, সবাই আছো কি না দেখো। একবার আমি বেরিয়ে গেছি, তো একবার দেখে নিয়ে আছো কি না। আছো তো সবাই মোটামুটি? কেউ অ্যাবসেন্ট নেই তো? কে কে নেই? দেখো, দেখ ছাড়ো, বাদ দাও, যার নেই সে সে নিয়ে বুঝুক, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, খালি আমাকে রিপোর্ট করে দিও কারা নাই, কালি হবে। আমার এদিকে জান জান কলা হয়ে যাচ্ছে স্টার্টিং করাতে গিয়ে, যাই হোক করবো। তো কোনো কারণবশত হ্যাং হয়ে গেছিলো আর কি, সেটার জন্য একটা প্রবলেম হয়েছিল। শুরু করি আমি। তো আগের দিন করিয়েছিলাম আমরা তাৎক্ষণিক গতিবেগের একটা ফর্মুলা করিয়েছিলাম। কেউ একজন আমাকে বলল যে আমরা তাৎক্ষণিক গতিবেগের ফর্মুলা করিয়েছিলাম। তো আমরা যে ফর্মুলাগুলো শিখলাম সেটা হচ্ছে এস। যে ফর্মুলাগুলো শিখলাম, কি কি ফর্মুলা শিখলাম? এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার শিখেছি। 2 নম্বর ফর্মুলা শিখেছি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এটা যে 2 নম্বর, আসলে এটা ভুল হলো, এটা 2 নম্বর নয়, এটা এক, এটা 2 নম্বর নয়, এটা 1 নম্বর। এই হ্যাঁ হ্যাঁ সমস্যা। 3 নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS। তো এই হলো আমাদের তিনটা আমাদের ইকুয়েশন। এগুলো সবই আমাদের এসিলারেশন বা ত্বরণ নিয়ে চলছে। যদি রিটার্ডেশন বা মন্দন নিয়ে চলে, ইকুয়েশনগুলো হয়ে যাবে এস ইজ ইকাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এটা একটা ইকুয়েশন হবে। 2 নম্বর ইকুয়েশন হবে ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি। আর 3 নম্বর ইকুয়েশন হবে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2AS। এছাড়া আমি এই ইকুয়েশনগুলো সম্বন্ধে আমাদের টোটাল পড়াশোনা হয়ে গেছে। নেক্সট আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি বা স্পিড বের করা। এটা আমরা শিখেনি আমরা এটা। 2 নম্বর শিখেছি এভারেজ এসিলারেশন বের করা, এটাও আমরা শিখেছি। এভারেজ ভেলোসিটি বের করার জন্য ফর্মুলা হচ্ছে, এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে, বলো দেখি কী হবে, S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1, অ্যান্ড এটাকে আমরা বলতে পারি ডেল্টা এস বাই ডেল্টা টি। তো এটা কিভাবে আমরা করেছিলাম আমরা জানি, আমরা টোটালটা এক্সপ্লেন করেছিলাম, এবং আমরা পরবর্তীকালে বললাম যে যদি এই ডেল্টা টি, এই টাইমটা যদি খুব ক্ষুদ্র হয়, টেন্স টু 0 হয় লিমিট, এই কন্ডিশনে, তখন এই যে ডেল্টা এস বাই ডেল্টা টি এটা কি হয়ে যায়, এটা তখন হয়ে যায় ডিডিটি অফ এস, এবং এর নাম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। কারণটা কি? কারণ আমি বুঝিয়েছিলাম, কারণটা হচ্ছে এরকম, আমি বুঝিয়েছিলাম যে সাপোজ ধরো না ওয়ান ডাইমেনশনাল মোশন অ্যাট টাইম টিতে, ও হচ্ছে এখান থেকে এস ডিস্টেন্স গেল, ধরলাম দিস ইজ টি ইজ ইকাল টু 0, আর টি প্লাস ডেল্টা টিতে ওর মুভমেন্টটা হয়েছে তোমার হচ্ছে এস প্লাস ডেল্টা এস, তার মানে এতটুকু। তার মানে আমরা বুঝে গেলাম যে ফ্রম টি টু ডেল্টা টি ও এ থেকে বিতে মুভ করেছে। সো ইন ডেল্টা টি টাইম ও মুভ করেছে কত? ডেল্টা এস, এই যে এইটুকু ডিস্টেন্সের ভ্যালু কত? এস প্লাস ডেল্টা এস মাইনাস এস, আরে এতবার করে জয়েন করলে কীভাবে হয়, এস প্লাস ডেল্টা এস মাইনাস এস ইন টাইম ডেল্টা টি, ও মুভ করলো হচ্ছে কতটুকু? এস থেকে এস প্লাস ডেল্টা এস, তার মানে মুভ করলো হচ্ছে ডেল্টা এস, ইউনিট টাইমে মুভ করেছে কত? ডেল্টা এস বাই ডেল্টা টি। এবং এটাকে আমরা বলছিলাম যে এই যে এবি, এই মধ্যে এভারেজ ভেলোসিটি, এই এবি ডিস্টেন্সটার মধ্যে এভারেজ ভেলোসিটি হচ্ছে এটা, এই যে এবি ডিস্টেন্স এইটুকুর মধ্যে এভারেজ ভেলোসিটি হচ্ছে এটা। সো ভি এভারেজ হচ্ছে তোমার এইটা। সো ভি এভারেজ যেটা, সো ডেল্টা এস বাই ডেল্টা টি। সো দেয়ারফর ভি এভারেজ, অর্থাৎ বিটুইন এ অ্যান্ড বি এইটুকু ডিস্টেন্সের মধ্যে এভারেজ ভেলোসিটি হলো
ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা হলো এভারেজ ভেলোসিটি এই ডেল্টা টি টাইম ইন্টারভ্যালের জন্য। কিন্তু এখানে আমরা বললাম যদি এই ডেল্টা টি টাইমটা যদি খুব ছোট হয় তাহলে কি হবে, এ আর বি পয়েন্টটা কি হবে, কাছাকাছি চলে আসবে, মানে এরকম হবে ব্যাপারটা। ডেল্টা টি যদি খুব যদি ক্লোজ হয়, ছোট হয়, তাহলে এ পয়েন্টটা আর বি পয়েন্টটা কি হবে, এ পয়েন্টটা আর বি পয়েন্টটা খুব কাছাকাছি চলে আসবে। কারণটা কি, কারণ এটা টি টাইম, এটা টি প্লাস ডেল্টা টি টাইম, আর আমি বললাম যে ডেল্টা টিটা ভেরি স্মল, আন্ডার দ্যাট কন্ডিশন এ আর বিটা খুব কাছাকাছি হয়ে যাবে। এত কাছে হবে যে আমরা তখন বললাম যে এটা আসলে আমাদের ভেলোসিটি অ্যাট পয়েন্টে, এটা আমরা আসলে বলবো যে যদি ডেল্টা টি টেন্ডস টু জিরো হয় তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টিটা এটা আসলে ভেলোসিটি, এটা হচ্ছে ভেলোসিটি অ্যাট এ অ্যাট টাইম টি। অর্থাৎ এই কন্ডিশনটাকে আমরা পুরোপুরি লিখি লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, এই শর্তে ডেল্টা এস বাই ডেল্টা টি এটাকে আমরা বলছি ভেলোসিটি অ্যাট এ অ্যাট দি টাইম টি, টি সময় এ বিন্দুতে কণাটার বেগ, এবং একে বলা হয় তাৎক্ষণিক বেগ। এবং এই জিনিসটাকে, এই যে জিনিসটা টোটাল জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি, এই জিনিসটাকে আমরা এক কথায় বলি ডিফারেন্সিয়েশন, ডিডিটি অফ এস, অর্থাৎ ডিডিটি নামক অপারেটরটা, অপারেটর হচ্ছে ডিডিটি, এসে ডিফারেন্সিয়াল অপারেটরটা, এই ডিফারেন্সিয়াল অপারেটর ডিডিটিটা অপারেট করলো এস এর উপরে, ফলে আমরা পাবো ভেলোসিটি অ্যাট এ, ভেলোসিটিটা এ পয়েন্টে, ঠিক আছে। সো এটা আমরা, এবং এটা আমরা পরবর্তী আগের দিনকার এটা আমরা এক্সাম্পলেও মনে হয় করেছিলাম। আমি যদি একটু রিভিশন দিই, কেউ বলতে পারবো আমি কি এক্সাম্পল নিয়েছিলাম? আমি এক্সাম্পল নিয়েছিলাম, সাপোজ এস ইজ ইকুয়াল টু কি নিয়েছিলাম, কেউ বলতে পারবা কি এক্সাম্পল নিয়েছিলাম? সেই জন্য আমরা কিভাবে করবো, ওই যে যেহেতু এটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ, হ্যাঁ হ্যাঁ, তো টি স্কোয়ার প্লাস টু টি। সো এর এক্সাম্পল হিসাবে নিচ্ছি যে আর টু ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে ভেলোসিটি কত, তাই জন্য আমি বললাম যে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে কী করতে হবে, আমাকে এই জিনিসটা দিয়ে বের করতে হবে। তার মানে বলছি তুমি ডিডিটি নামক অপারেটরটা অপারেট করবা অন এস, তাহলে হয়ে গেল ডিডিটিটা অপারেট করলা এস মানে কি জিনিস, একটু অন্য কালি দিয়ে এসটা লিখি, টি স্কোয়ার প্লাস টু টি, ওকে হয়ে গেল। তাহলে এটা দুটা পার্ট হয়ে গেল, একটা পার্টকে আমি বলছি ডিডিটি অপারেট করলাম অন টি স্কোয়ার, আগের দিন বুঝিয়েছিলাম এটা, প্লাস ডিডিটি অপারেট করলাম, একটু জাস্ট রিক্যাপ করে দিচ্ছি টু টির করে। সো এটা প্রথমটা ডিফারেন্সিয়েশন করলে আমরা বলেছিলাম ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা ডিডিটি অফ টি টু দি পাওয়ার এন, কি ফর্মুলা বলেছিলাম রে, মুখস্থ করতে বলেছিলাম, এন ইন্টু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে কি হবে, এনটা কত, এখানে প্রথমটার জন্য এন কত 2, তাহলে 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান প্লাস, এবার পরেরটা থেকে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো ডিডিটি অফ 2t, 2টা তো কনস্ট্যান্ট, 2 তো আর টাইমের সঙ্গে চেঞ্জ হয় না, 2টা বেরিয়ে চলে আসলো, তো থাকলো ডিডিটি অফ টি। তাহলে এবার বলো এখানে এনটা কত, এখানে এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটার জন্য এন হচ্ছে 1, তাহলে ফর্মুলা কী হবে দেখি কী হয়। তো এটা হয়ে গেল 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 প্লাস 2 n2, এখানে n এর ভ্যালু কি, n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস 1, সো দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল 2t প্লাস 2, দ্যাট ইজ ভেলোসিটি, এই যে বেরিয়ে গেল। এবার আমি বলছি ভেলোসিটির এক্সপ্রেশনটা বাড়ায় গেল 2t প্লাস 2, ওকে। তো বললাম যে তাহলে তুমি কোশ্চেনে বলেছে 2 সেকেন্ডে ভেলোসিটি কত, ঠিক আছে, এই এক্সপ্রেশনের মধ্যে 2 সেকেন্ড বসে বসে at t is equal to 2 সেকেন্ড, ভেলোসিটি কত, velocity v is equal to 2 into 2 plus 2 4 plus 2 6 meter per second, ঠিক আছে বেরিয়ে গেল। তো যদি বলতো তুমি at t is equal to 5 সেকেন্ডের ভেলোসিটি বের করো, তাহলেও বের করতে পারতাম, v is equal to এর মধ্যে বসাতা 2 into t এর মধ্যে 5 plus 2 5 to the 10 10 plus 2 12 মিটার পার সেকেন্ড। বোঝা গেল কি বলছি, সেগুলো কি যে কোনো টাইমে ভেলোসিটি বলছে, দেখো 2 সেকেন্ডে 5 সেকেন্ডে, তার মানে এখানে একটা টাইমে ফিক্সড টাইমে, তার মানে তুমি টাইম বললে আমি ভেলোসিটি বলছি, তাই জন্য এখানে বলা হয় তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বলা হয়, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বলা হয়, ঠিক আছে। সো এটা হলো আমাদের লাস্ট দিন পর্যন্ত আমরা মোরাললেস এই জিনিসগুলো করেছি। সাপোজ ভি এর একটা যদি এক্সপ্রেশন এরকম বাড়ায়, ভি যদি একটা এক্সপ্রেশন এরকম বাড়ায় যে
2t প্লাস ধরে নাও 2t কেন, তুমি অন্য কিছু নাও, 4t প্লাস 2 ধরো এরকম, এরকমও যদি হয়, আর তুমি আরেকটা এক্সপ্রেশন বললা b ইজ ইকাল টু ধরে নাও t স্কোয়ার প্লাস ধরে নাও 1। এবার এই দুটো এক্সপ্রেশনের মধ্যে আমি এই দুটো এক্সপ্রেশনের মধ্যে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, দেখি তো এক টাইমের সঙ্গে ভেলোসিটির একটা আমি টেবিল বানাবো, এটা তো টাইমের সঙ্গে ভেলোসিটির একটা টেবিল বানাবো। আবার বলছি এখানে মুখস্থ করার কিছু নেই, আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, অটোমেটিক জিনিসগুলো বুঝে যাবে। ধরো না টি ইজ ইকাল টু 0 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, বসাও এখানে, ভেলোসিটি হচ্ছে 2, একই না? দেন টি ইজ ইকাল টু ধরো 1 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, দেখি কে বলতে পারে ঝটপট। 6 হবে। এটা হচ্ছে তোর ইয়ে দাস, কি দাস জানি এটার নাম, সোনালি দাস। টি ইজ ইকাল টু ধরে নাও 3 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, 14। কি কারোর মাথা কাজ করছে না। টি ইজ ইকাল টু ধরে নাও 5 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, 22 মিটার পার সেকেন্ড। ওকে, আর একটা করে ধরে নাও টি ইজ ইকাল টু 6 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, 26 মিটার পার সেকেন্ড। ওকে, এবার এটা দেখি আমি, টি ইজ ইকাল টু 0 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, 1। ঠিক আছে, এবার দেখি টি ইজ ইকাল টু সাদা নেই, টি ইজ ইকাল টু 1 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, 2। টি ইজ ইকাল টু 3 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, 10। টি ইজ ইকাল টু 5 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, 26। টি ইজ ইকাল টু আচ্ছা, টি ইজ ইকাল টু একটা কাজ করি না, কমপ্লিকেসি করি না, আমি বরং একটু সহজই করি, এটাতে একটু কমপ্লিকেসি হবে তোমাদের বুঝতে, আমি একটু সহজই করার চেষ্টা করি। এই টাইমগুলোকে চেঞ্জ করছি, হ্যাঁ, এই টাইমগুলোকে চেঞ্জ করব, আমি টাইমগুলো আলাদা নিচ্ছি, এটাতে তোমরা একটু বুঝতে কম পারবা, আমি এত কনসেপ্টে যাচ্ছি না, একটু সহজ করছি। ধরো 2, 3, 4, দেখো 2, 3, 4, এটা ফিল আপ কর বর্ণিকা। ব- 10, 10 বর্ণিকাকে বলছি, বর্ণিকা কর। নেক্সট, নেক্সট, এটা কর, এটা ইয়ে কর, এটা এটা ঋষিটা কর তো। নেক্সট, নেক্সট। এবারে দুটোর মধ্যে কি ডিসক্রিপেন্সি আছে বল দেখি, তুই কিছু কি আমাদের আইডিয়া হচ্ছে এই দুটো টেবিল থেকে? এই দুটো টেবিলটা দিকে খেয়াল কর, একটা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে ভি ইজ ইকাল টু 4t প্লাস 2, একটা হচ্ছে ভি ইজ ইকাল টু টি স্কোয়ার প্লাস 1। এই দুটো এক্সপ্রেশনের মধ্যে মানগুলো কি করে বেরোচ্ছে? কে বললি কোশ্চেনটা, কে করলি কোশ্চেনটা, কে করলি আমাকে বল, চেষ্টা কর যে এখানে যে বাড়লো 1 সেকেন্ডে ভেলোসিটি কত বাড়লো, 4। তাহলে এখানে এই জায়গাটা অ্যাক্সিলারেশন কত, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই কি না? এখানে ভেলোসিটি কত বাড়লো, ধর এই দুটো জায়গায় আবার 4, কয় সেকেন্ডে বাড়লো ভেলোসিটিটা, 1 সেকেন্ডে। তো ত্বরণ কি হয়, ত্বরণ হচ্ছে অন্তিম বেগ, ফাইনাল বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই কত টাইম লেগেছে, 3 - 2 1, সো দ্যাট ইজ ইকাল টু আবার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানেও 4 অ্যাক্সিলারেশনটা, তাই কি না? এবার দেখি এখানে কি, এই ইন্টারভ্যালের জন্য তাই দেখা যাচ্ছে, এখানে এই যে এই ইন্টারভ্যালের জন্য সেম জিনিস, কি জিনিস দেখা যাক, এই ইন্টারভ্যালের জন্য সেম জিনিস, এই 3 থেকে 4 এই ইন্টারভ্যালের জন্য তুই আবার বের কর অ্যাক্সিলারেশনটা। এখানে ফাইনাল ভেলোসিটি কত 80, ইনিশিয়াল ভেলোসিটি কত 14, 18, অন্তিম ফাইনাল ইনিশিয়াল 14, আর টাইম কত 3 থেকে 4 1, তাহলে অ্যাক্সিলারেশন কত আবার 4, তার মানে এইটুকু জায়গাও ত্বরণ বা অ্যাক্সিলারেশন 4। তাহলে বুঝে গেলি ব্যাপারটা যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে ত্বরণটা কি বা অ্যাক্সিলারেশনটা কি,
ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। সুতরাং এটা বুঝলাম যে দিস ইজ আমাদের কি, এটা হলো আমাদের একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মুভ করছে, এটা হলো আমাদের ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে মুভ করছে। সো দিস ইজ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সমতরণ, ইংরেজিতে বলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। কত সেটা এই এক্সপ্রেশনে চার, অন্য কোনো এক্সপ্রেশন অন্য কিছু হবে। সো যখনই দেখবি ভি এবং টি এর যখন একটা এক্সপ্রেশন থাকবে ভি টাইমের উপরে এবং টি এর ম্যাক্সিমাম পাওয়ার কত, এখানে 1 না, এটা তো টি টু দি পাওয়ার 1 মানে টি, তখন বুঝবি এটা সমতরণে। কিন্তু টি এর পাওয়ার যদি একের চেয়ে বেশি হয়, যেমন 2, 3, 4 যাই হোক না কেন একের চেয়ে বেশি, তখন কিন্তু দেখ এখানে ত্বরণটা কত, এই জায়গাটা ত্বরণটা কত, এক্সিলারেশনটা কত, ফাইনাল কত 2, ইনিশিয়াল কত 1, কত টাইমে বাড়ছে 1, তো এক্সিলারেশন কত হয়ে গেল 1 মিটার পার সেকেন্ড, তাই কি না? সেইটুকুর জন্য 1। পরেরটা দেখ, আমি সবুজ কালি দিয়ে করি পরেরটার জন্য। এখানে দেখ ফাইনাল কত 5, ইনিশিয়াল কত 2, টাইম কত 2 থেকে 1 মানে 1, তাহলে এক্সিলারেশন কত 5 - 2 3 মিটার পার সেকেন্ড, তাই কি না? তো এই জায়গাটা 1, এই জায়গাটা 3। এবার দেখ পরেরটা দেখ, আমি অন্য গাড়িতে করছি, এটাতে করছি, এই জায়গাটাতে চিন্তা কর। ফাইনাল কত 10, ইনিশিয়াল কত 5, টাইম কত, এই গ্যাপটা হচ্ছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত 5 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলি? এইটুকু যেগুলো 5। আবার তুই পরেরটা চিন্তা কর, পরেরটা আমি এই কালার দিয়ে করছি, এই এটা ফাইনাল কত 17, ইনিশিয়াল কত 10, ডিফারেন্স অফ টাইম কত 4, 3, 1, তাহলে কত হয়ে গেল 7 মিটার পার সেকেন্ড। তা দেখা যাচ্ছে এখানটা 1 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন, এখানে 3, এখানে 5, এখানে 7। বুঝতে পারলি ব্যাপারটা কি? সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোর ইনক্রিজিং অ্যাক্সিলারেশন, তাই কি না? ত্বরণটা আস্তে আস্তে কি হচ্ছে, একটা ইউনিফর্ম না, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, একটা সমতরণ না, অসমতরণ। সো এটা হচ্ছে অসমতরণ, তার মানে এর গতিটা, এই যে গতিটা বেরোলো, সেই গতিটা হচ্ছে আমাদের বের হয়ে গেল অসমতরণ, মানে নন ইউনিফর্ম। ঠিক আছে? সো এক্ষেত্রে যেমন এটা হচ্ছে ত্বরণটা ইনক্রিজ করছে 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, সো এটা ইনক্রিজিং অ্যাক্সিলারেশন হচ্ছে, ডিক্রিজিংও হতে পারে, ইনক্রিজিংও হতে পারে। সো যাই হোক না কেন নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে। এটা বুঝলাম আমরা, যখন ভি এবং টি এর যখন একটা ইকুয়েশন থাকবে এবং টি এর ম্যাক্সিমাম পাওয়ার যখন 1 হবে, তখন আমরা বলবো এটা সমতরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এবার তুই আমাকে বল v is equal to u plus at, এখানে টি এর ম্যাক্সিমাম পাওয়ার কত? এখানে টি এর ম্যাক্সিমাম পাওয়ার কত? এটা 1, একই রে ভাই, এই তো v is equal to, ধরেন এটা u at, so v is equal to u plus at, এখানে u হচ্ছে 2 আর a হচ্ছে 4, তাহলে এটা হয়ে গেল। তুই যদি u কে যদি 2 বলিস আর a কে যদি 4 বলিস, তাহলে তো এই এক্সপ্রেশনটা এটা হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে এটা বলতে পারছিস না কেন? সো v is equal to u plus at তে, সো v is equal to u plus at তে, সো v is equal to u plus at, এই এক্সপ্রেশনটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন না নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন? হ্যাঁ রাইট, এটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সমতরণ, এটা আমাদের বলাই ছিল। এবার আমাদের গ্রাফটা কেমন হয়েছিল দেখি, কে বলতে পারে গ্রাফ v is equal to u plus at, গ্রাফটা কেমন হয়েছিল? এদিকে t, এদিকে v, গ্রাফ কেমন হয়েছিল রে? গ্রাফটা কেমন হয়েছে রে? বলতে পারবি না গ্রাফটা কেমন ছিল? হ্যাঁ, টেবিল বানা প্রথমে, t ভার্সেস v, বল কি হবে? t0 তে u, একে কত হবে? 2 এ, তাহলে এটা হচ্ছে 0 তে u এতটা, তারপরে এটা একে হচ্ছে u এর থেকে একটু বেশি এতটা, 2 এ হচ্ছে u এর থেকে a 2 এ এতটা। তখন আমরা কি করলাম, আমাদের গ্রাফটা হয়ে গেল এরকম দেখতে, হ্যাঁ কি না?
এইটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে এই ইকুয়েশনটার গ্রাফ, তাই তো? ঠিক আছে। সো এবং 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 দেখছি এটা স্ট্রেট লাইন, কারণ এটা ইকুয়েশনটা গ্রাফ হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে? তার মানে যখনই ভিটি কার্ভ স্ট্রেট লাইন হবে তখন হবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। বুঝে গেলাম এটা? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হতে গেলে ভিটি কার্ভটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? ট্রাপিজিয়ামকে না দুটা জিনিস দিয়ে তো হয়েছিল, এইভাবে একটা হয়েছিল, একটাকে বললাম যে এই এরিয়াটা দুই ভাগে ভাগ করলাম, এটা নাম দিলাম ডি, তাই না? করেছিলাম না এটা? করেছিলাম তো। এই এরিয়া প্লাস এই এরিয়া, এই এরিয়াটাকে বলছি S1 আর এই এরিয়াটাকে বলছি আমরা S2। তাহলে S1 আর S2 কে অ্যাড করলে টোটাল এরিয়া পাওয়া যাবে। S1টাকে আমরা কি বলছি, দিস ইজ আমাদের ইউ, এইটুকু হচ্ছে আমাদের ইউ, আর এটা হলো আমার টি। তাহলে এই এরিয়া হয়ে গেলে ইউটি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ, সে ইউ ইন্টু টি প্লাস, এবার এই এরিয়া হলো হাফ ইন্টু এই যে বেস, বেস এইটা আর এটা সমান, এটা যদি টি হয় তাহলে এটাও টি ইন্টু এই হাইট, এই হাইটটা বের করতে হবে। এইটুকু হলো আমার ভি আর এইটুকু হলো আমার ইউ, অন্য কালিনি। এই তো এই বিডি বিসি হলো আমার ভি আর ও এ হলো আমার ইউ, ও এ মানে সিডি। তাহলে বিডি কত? দেয়ারফর বিডি ইজ ইকাল টু, বিসি থেকে সিডি বাদ যাবে, দেয়ারফর বিডি ইজ ইকাল টু, দেয়ারফর বিডি ইজ ইকাল টু বিসি মাইনাস সিডি। বিসি হলো ভি আর সিডি হলো ইউ, আর ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ এখান থেকে বলছে ভি মাইনাস ইউ হলো এটি, সো দেয়ারফর দ্যাট ইজ ইকাল টু এটি। তারপরে এইটুকুর ভ্যালু হচ্ছে এটির সমান, এইটুকু এটির সমান, এইটুকু ইউ এর সমান, আর ইউ আর এটি যোগ করলে টোটাল ভিটা পাওয়া যায়, ইউ প্লাস এটি দ্যাট ইজ ইকাল টু ভি। তাহলে এটি হচ্ছে এটির সমান, এটা এটি। তো এরিয়া হচ্ছে এই S2 এরিয়া হলো হাফ ইন্টু ভূমি, এই ভূমিটা হলো টি এর সমান আর উচ্চতাটা হলো এটির সমান। সো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হলো টি, হাইট হলো এটি, হয়ে গেল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এস। এটা আমরা করেছিলাম, হ্যাঁ কি না? তো একটু রিভিশন করলাম আমরা, এটা কিচ্ছু না, এই জিনিসগুলো একটু রিভিশন করলাম। যা যা হয়েছে তোমরা তো জানোই। একটা জিনিস করবো যে এস ভার্সেস টি গ্রাফ আঁকবো। সেই গ্রাফটা আঁকার আগে তোমাকে কয়েকটা জিনিস আমি বলে দিই। ধরো ওয়ান ডাইমেনশনাল মোশন, ওকে? এই ওয়ান ডাইমেনশনাল মোশনে সে দিস ইজ টি ইজ ইকাল টু 0 এবং দিস ইজ টাইম টি ইজ ইকাল টু t1 আর এর ডিস্টেন্সটা হচ্ছে s1 and say this is time t is equal to t2 আর এই ডিস্টেন্সটা হলো s2। তাহলে বলো তো দেখি t1 থেকে t2 এই মধ্যে গড় বেগ কত? s2 minus s1 by t2 minus, ওকে। এবার আমি একটা গ্রাফ, ওকে আমি একটা গ্রাফ আঁকছি। এবার ধরে নাও এসটি কার্ভটা হচ্ছে এরকম, এদিকে টি এদিকে এস। ধরো এসটি কার্ভটা, আমি আবার আঁকছি, একটু বেশি বড় হয়ে গেল। ধরো এসটি কার্ভটা হচ্ছে এরকম, at t is equal to say t1, তাহলে ওর অবস্থানটা কোথায়? অবস্থানটা হচ্ছে, ওর অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে এটা s1, বোঝা গেল?
T1 টাইমে এটা S1, বিকজ দেখো এটা S1, ঠিক আছে? অসুবিধা আছে? এটা জাস্ট আমাদের কিন্তু ওই তোমার গ্রাফের যে আইডিয়া, সেই আইডিয়া দিয়ে কিন্তু হলো, ঠিক আছে? বোঝা গেল? সো T1 টাইমে কণাটার অবস্থান হচ্ছে S1। গ্রাফটা তো বলছে, তো গ্রাফটা আমাদের এরকম একটা গ্রাফ টানলাম, স্ট্রেট লাইন। তুমি টাইম বলো, তাহলে এই যে পয়েন্টটা, লাইনটা টানলা পারপেন্ডিকুলার, কারণ এটা ওয়াই এক্সিস বরাবর তোমার ডিস্টেন্স, আর এক্স এক্সিস বরাবর হচ্ছে তোমার টাইম। তো এটা যদি টাইম হয় তাহলে এটা ডিস্টেন্স, আর যদি টাইম হয় ওয়াই এক্সিস বরাবর ডিস্টেন্স, তাহলে এটা যদি T1 হয় তাহলে এটা হচ্ছে S1। এনি ডাউট? কোনো ডাউট আছে? না না না, এগুলো জাস্ট আমরা মনে মনে ক্যালকুলেশন করছি। ধরে নাও T1টা হচ্ছে 2 সেকেন্ড, তাই আমি বললাম এটা হচ্ছে 2 সেকেন্ড, বুঝলা? এবার ধরে নাও T2টা হচ্ছে তোমার ধরে নাও 4 সেকেন্ড, তাহলে আমি আর একটা টাইম নিচ্ছি, ধরে নাও এটা হচ্ছে T2। তাহলে এই T2 টাইমে আমার বন্ধ করো তোমার মাইকটা। এই T2 টাইমে আমার তাহলে আমার ডিস্টেন্স কোনটা হবে? এই যে অ্যালং এক্স টাইম, তাহলে অ্যালং ওয়াই, তার মানে এই যে উঠতে হবে, এই যে দিস ইজ ইউর S2। বুঝলে কি বুঝলে না বলো? আবার বলছি, এটা বুঝতে হবে, না হলে হবে না, কারণ এগুলো তো গ্রাফের, তো তাই না? এটা এক্স, এটা ওয়াই, এক্স বরাবর টাইম, ওয়াই বরাবর ডিস্টেন্স। তা তুমি যদি টাইম বলো তাহলে ওয়াই বরাবর ডিস্টেন্স পেয়ে যাবা। তা টাইম T1 এর ডিস্টেন্স S1, টাইম T2 এর ডিস্টেন্স হচ্ছে S2। বুঝো নাই? তাহলে কোথায় গেল? পয়েন্টের নাম হচ্ছে পি, গ্রাফের পয়েন্টের নাম পি। আবার বলছি, এটা এই যে স্ট্রেট লাইনটা তুমি যে পাচ্ছ, ধরে নাও ওপি, এই স্ট্রেট লাইনটা মানে এরকম না যে মাখি বা পিঁপড়াটা যেটা এখান দিয়ে হাঁটছিল, ধরে নাও এই যে এখান দিয়ে যে পিঁপড়াটা যেদিকে যাচ্ছিল, তার মানে এটা মানে এরকম না যে পিঁপড়াটা লাইন বরাবর যাচ্ছে, সেটা নয় বন্ধু। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার বিভিন্ন টাইমে যে বিভিন্ন ডিস্টেন্সগুলো আছে, বিভিন্ন টাইমে যে বিভিন্ন ডিস্টেন্সগুলো আসছে, সেই বিভিন্ন টাইমে বিভিন্ন ডিস্টেন্সগুলো দিয়ে আমি একটা গ্রাফ বানিয়েছি। যেমন ধরো আমি এটা গ্রাফ টেবিল বানাতে হয় সবার প্রথমে, টাইম ভার্সেস ডিস্টেন্সে টেবিল বানাবো, 0-তে 0, 1-এ কত, 2-এ কত, 3-এ কত, 4-এ কত, তারপরে গ্রাফ পেপারের মধ্যে প্লট করে 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 আমি এই যে বের করলাম, বোঝা গেল? এবার আমি সেই গ্রাফের মধ্যে T1 টাইমে ডিস্টেন্স কোনটা? এটা। T2 টাইমে এটা T2, ডিস্টেন্স কোনটা? এটা। ধরে নাও 2 সেকেন্ড, এটা 2, ডিস্টেন্স 4। এটা ধরে নাও 4 সেকেন্ড, ডিস্টেন্স ধরে নাও 12। তো এরকমভাবে আমি এই টেবিল থেকে এই গ্রাফ বানিয়েছি, গ্রাফ থেকে আমি পয়েন্টগুলোকে লোকেট করলাম। বোঝা গেল কি বোঝা গেল না? সো এটা যদি T1 টাইম হয় এটা হলো S1, এটা যদি T2 টাইম হয় এটা হচ্ছে S2। সো T1 টাইমে কত ডিস্টেন্স গেছে? দিস ইজ S1। T2 টাইমে কত ডিস্টেন্স গেছে? দিস ইজ S2। প্রথমটার লোকেশন A দিয়ে বোঝাচ্ছি, পরেরটার লোকেশন আমি B দিয়ে বোঝাচ্ছি। তাহলে AC কত? তাহলে AC কত? AC কত বলো দেখি? therefore AC কত? কেউ বলতে পারছে না কেন? একজন তো। T2 minus T1 AC, ভেরি গুড, ভেরি গুড। কে বললো এটা? ঠিক আছে, T2 minus T1 AC। so AC is equal to T2 minus T1। so AC সমান সমান T2 minus T1। আর BC টা কি হবে? BC টা ভেরি গুড, S2 minus S1। কেন BC টা S2 minus S1? BC টা এই কারণে, ধরুন একটা পয়েন্ট দিলাম, এটা পয়েন্ট নাম দিলাম ধরো P, এটার নাম দিলাম ধরো Q। কেন BC টা S2 minus S1? বিকজ দেখো AP হলো S1 আর BQ হলো S2, তাই না? এগুলোকে একটু বুঝাই আমরা।
না না, এটা 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 মাকড়ি করছি, পিঁপড়া পিঁপড়া পিঁপড়া। আচ্ছা, তো ও আচ্ছা আচ্ছা, না আর দিল। তো বিসি, বিসিটা কীভাবে বের করবো? দেখো বিসি ইজ ইকাল টু কীভাবে বের করছি, বিসি ইজ ইকাল টু বিকিউ মানে সিকিউ। বিকিউ থেকে তুমি সিকিউ বিয়োগ দিলে বিসি হয়। আচ্ছা, বিকিউটা কত? বিকিউটা বিকিউই থাক, আর সিকিউকে তুমি লিখতে পারো সিকিউ মানে এপি, তাই তো? বিকিউটা কত? বিকিউটা হলো S2, আর এপিটা কত? এপিটা হলো S1। সো বিসি হয়ে গেল S2 মাইনাস S1, যেটা অনেকে প্রথমেই বলছিল এত কিছু করতে হয় না, এমনি দেখে বলে দেওয়া আছে এটা S1, সো দিস ইজ অলসো S1, পুরোটা S2, তাহলে এটুকু হবে S2 মাইনাস S1, তাই না? এটা 2, এটা 5, তাহলে এটা 3। বোঝা গেল কি বোঝা গেল না? দেয়ারফোর দেখো কি বেরোয়, যেটা আমরা আসল জিনিস, সেটা কিন্তু আমরা এখন আসতে পারলাম না, আসতে দম বেরিয়ে যাচ্ছে আমার। দেয়ারফোর যে S2 মাইনাস S1 বাই T2 মাইনাস T1 এই ইজিক্যাল টু কত হবে দেখো তো? S2 মাইনাস S1 হচ্ছে BC, দাঁড়াও দাঁড়াও, S2 মাইনাস S1 হচ্ছে BC, আর T2 মাইনাস T1 হচ্ছে AC, তাই তো? আগে তুমি বলো ঠিক লিখলাম কি? S2 মাইনাস S1 হলো BC, আর T2 মাইনাস T1 হলো AC, আর BC বাই AC ইজ ইকুয়াল টু কি? tan থিটা। তার মানে বুঝলাম যে এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু tan থিটা। বোঝা গেল কি বললাম? এবার তুমি দেখো এটা কোন বিন্দুর মধ্যে এভারেজ ভেলোসিটি পেয়েছি? বিটুইন A and B। বোঝা গেল কি বোঝা গেল না? এবার যদি তুমি অন্য কোনো পয়েন্ট নিতা, ফর এক্সাম্পল দেখো আমি একটু অন্য কালিতে দেখাচ্ছি তোমাকে। ধরো না তুমি যদি দুটো পয়েন্ট এখানে চয়েস করতে, একটা পয়েন্ট এটা আর একটা পয়েন্ট এটা, তাহলে কি তুমি তোমার ট্যান থিটা কি আলাদা হতো? আলাদা হতো না, একই হতো। দেখো একই হতো না? তার মানে কি বুঝলাম? যে স্ট্রেট লাইন যদি হয় তাহলে প্রতিটা ইন্টারভেলের মধ্যে এভারেজ ভেলোসিটি সেম, তার মানে প্রতিটা বিন্দুতে ভেলোসিটি সেম। তার মানে স্ট্রেট লাইন যদি হয় তাহলে এটা ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ বোঝাচ্ছে। বোঝা গেল কি বললাম? তার মানে এসটি কার্ভ যদি স্ট্রেট লাইন হয় তাহলে কিন্তু সেটা সমবেগ বোঝায়। তার মানে এস ভার্সেস, এখান থেকে যে লজিকটা বাড়ায় গেল, এস ভার্সেস টি গ্রাফ যদি স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন, দ্যাট মিনস এটা মানেটা কি? এটা মানে হচ্ছে তোমার ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ, প্রতিটা বিন্দুতে সেম। কারণ ট্যান থিটা তো কনস্ট্যান্ট, এটা তো আলাদা চেঞ্জ হচ্ছে না। হচ্ছে কি এখানেও এই ইন্টারভ্যালও থিটা যা, এই ইন্টারভ্যালও একই, সব জায়গায় দেখো আলটিমেটলি এটা হলো থিটাটা, এটা চেঞ্জ হচ্ছে না, সবসময় কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করলো না তাহলে কি হচ্ছে? আমরা বলবো ইউনিফর্ম স্পিড নিয়ে চলছে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে, মানে ইউনিফর্ম বেগ বা ইউনিফর্ম দ্রুতি নিয়ে চলছে, সমবেগে চলছে। যেহেতু ওয়ান ডাইমেনশন, একমাত্রিক, তাই দ্রুতি আর বেগ একই জিনিস, তাহলে আমরা বাংলায় কি বলবো? সমবেগে চলছে। বোঝা গেল না? এবার দেখি, আচ্ছা দেখি এবার, আচ্ছা এবার দেখি গ্রাফের ক্যারেক্টারটা আমি চেঞ্জ করবো। এবার 2 নাম্বার গ্রাফ। ধরে নাও আমাদের গ্রাফটা এরকম, না বুঝলে বলবা কিন্তু। এদিকে টি, এদিকে
এদিকে এস। এবার দেখো এরকম। এবার বলো তো দেখি এই পয়েন্টে ভেলোসিটি কত হবে? এই পয়েন্টের ভেলোসিটি হলো এই পয়েন্ট। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই তোমাকে, ট্যান থিটাটাকে আমরা স্লোপ বলি। ট্যান থিটাকে আমরা কি বলি? এর নাম হচ্ছে স্লোপ, বাংলায় বলে নতি। স্লোপ বাংলায় বলে নতি। কি বলে? নতি। ঠিক আছে, নতি 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 বা স্লোপ, ট্যান থিটা। এবার দেখো গ্রাফটা স্ট্রেট লাইন না হয়ে বক্ররেখা হলো। এবার এই যে এ পয়েন্ট, এই পয়েন্টের ভেলোসিটি কত? ভেলোসিটি বা বেগ এক এ। তাহলে কি করব, এ পয়েন্টে না, এটা মুখস্থ করবা, এ পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকবো। স্পর্শক বুঝি তো ট্যানজেন্ট, মানে একটা পয়েন্টে ও টাচ করে চলে যাচ্ছে। সেটা যে অ্যাঙ্গেলটা করছে তার ট্যানজেন্ট মানে স্লোপ। এটা হচ্ছে এই পয়েন্টের ভেলোসিটি। এবার ধরো এই একটা পয়েন্ট বি পয়েন্ট, বলে এই পয়েন্টের ভেলোসিটি কত? তাহলে আমরা বললাম এই পয়েন্টে আমরা কি করলাম, আবার ট্যানজেন্ট আঁকলাম। আঁকার পরে এই যে ট্যানজেন্টটা সেটার অ্যাঙ্গেলটা মাপলাম, মেপে তার স্লোপ মানে ট্যান থিটা 2, এটা হলো ভিবি। এবার বলো তো দেখি থিটা 1 আর থিটা 2 এর মধ্যে কোন অ্যাঙ্গেলটা বড়? থিটা 2 ইজ গ্রেটার দেন থিটা 1। এবার বলো তো দেখি ট্যান 30 এর ভ্যালু কত? আচ্ছা ট্যান 60 এর ভ্যালু কত? আচ্ছা বলো দেখি অ্যাঙ্গেল বাড়লে ভ্যালু বাড়লো না কমলো? তাহলে থিটা 2 আর থিটা 1 মধ্যে থিটা 2 বড়, থিটা 1 বড়, তাহলে এই দুটার মধ্যে বলো তো কে বড়? যেহেতু থিটা 2 বাড়লে, অ্যাঙ্গেল বাড়লে ট্যান থিটা বাড়ে, তার মানে বুঝে গেলাম আমরা ট্যান থিটা 2 ইজ গ্রেটার দেন ট্যান থিটা 1, তাই না? এই লজিকটা কি, এই যে ট্যান 31/√3 ট্যান 60√3, তার মানে 30 থেকে 60 হলে ভ্যালু বেড়ে গেল। তার মানে যদি অ্যাঙ্গেল বাড়ে ট্যানের ভ্যালু বেড়ে যায়। তবে যেহেতু থিটা 2টা বড়, তার মানে ট্যান থিটা 2 বড়। যেহেতু থিটা 1 ছোট, তাই ট্যান থিটা 1 ছোট। তার মানে বুঝে গেলাম ট্যান থিটা 2 মানে ভিবি, আর ট্যান থিটা 1 মানে ভিএ। তার মানে বুঝে গেলাম ভিবি গ্রেটার দেন ভিএ। তার মানে এটা দেখো সমবেগ না, এটা কি অসমবেগ। এটা কি বেগ বাড়ছে না কমছে বলো তো দেখি? ভেলোসিটি বাড়ছে না? হ্যাঁ, ইনক্রিজিং ভেলোসিটি। ভেরি গুড, ইনক্রিজিং ভেলোসিটি বা ক্রমবর্ধমান বেগ। এই দেখো বুঝলাম আমরা কি। তাহলে আমরা কি বুঝে গেলাম, যদি স্ট্রেট লাইন হয় তাহলে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি, যদি কার্ভ হয় এইভাবে তাহলে ইনক্রিজিং ভেলোসিটি বা ক্রমবর্ধমান বেগ। এবার দেখো আর একটা গ্রাফ আঁকছি আমি, এটাও একটা গ্রাফ, 2 নাম্বার গ্রাফ। তাহলে কটা গ্রাফ আঁকলাম? দুটো। আমি এইভাবে কয়েকটা গ্রাফ আঁকবো আজকে। হ্যাঁ, কি গ্রাফ আঁকবো? এসটি গ্রাফ। বোঝার চেষ্টা করো, আমি এসটি গ্রাফ আঁকছি। 3 নাম্বার গ্রাফ, এটাও এসটি গ্রাফ। এক্স অক্ষ বরাবর টাইম, ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স। এই বরাবর টাইম, এই বরাবর ডিস্টেন্স। ঠিক আছে, এবার ধরো আমাদের গ্রাফটা হচ্ছে, সরি এত কষ্ট। এবার আবার বলছি ধৈর্য সহকারে করবি, ঘাবড়ানোর কিছু নেই কিন্তু। প্রথম প্রথম কঠিন লাগতেই পারে, কিন্তু এটাই আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ধর এরকম হয়ে গেছে। এবার দেখি এটার কি হয়। বলে আমি দুটো পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট এটা অন্য কালি দিই। ধরে নাও একটা পয়েন্ট নিলাম এখানে এ, আর একটা পয়েন্ট নিলাম ধরে নাও এখানে বি। এবার এই পয়েন্টে আমি ভেলোসিটি বের করতে যাই। ওই যে বললাম, আমি তো বলেই দিয়েছিলাম যে কার্ভের তো আর হয় না স্ট্রেট। যদি স্ট্রেট লাইন হতো তো স্ট্রেট লাইনের নতি, আর যদি কার্ভ হয় তাহলে স্পর্শকের নতি। এটা বাস মাথা রাখতে হবে। তাহলে এই পয়েন্ট স্পর্শক মানে বুঝিস তো? ধরেন এই যে একটা বৃত্ত, স্পর্শক মানে কি বলতো? স্পর্শক মানে এই যে দিস ইজ ট্যানজেন্ট অ্যান্ড দিস ইজ কর্ড।
এক নাম্বারটা ট্যানজেন্ট, 2 নাম্বারটা কর্ড। ট্যানজেন্ট মানে স্পর্শক, মানে একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে চলে যাবে। কর্ড মানে দুটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এটা হলো ট্যানজেন্ট স্পর্শক, এটা হলো জ্যা। এই হলো স্পর্শক আর জ্যার মধ্যে পার্থক্য, এটা মাথায় রাখতে হবে। সবই এগুলো মাধ্যমিকে শেখার কথা। মাধ্যমিকে অঙ্কে একটু স্ট্রেংথ তৈরি করতে হবে। ত্রিকোণমিতি যারা এখনো সেখানে বারবার করে বলছি ত্রিকোণমিতিটা শিখে নেবো কিন্তু, নাহলে কিন্তু বারবার করে তোমরা কিন্তু অসুবিধা হবে। তো যাই হোক, আমি যাচ্ছি এবার এ পয়েন্টের স্পিডটা বের করতে। আমি এ পয়েন্টের স্পিডটা বের করবো সবুজ কালি দিয়ে। ধরো এই পয়েন্টের স্পিড, তাহলে এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট আঁকবো। এই দেখো আঁকলাম, হয়নি ট্যানজেন্ট। ভালো মতো ট্যানজেন্ট আঁকি, তাও হয়নি। ট্যানজেন্ট আঁকা এই দেখো একটা পয়েন্ট, এই যে। তো এটা হলো এ পয়েন্টের ট্যানজেন্ট হলো। এবার হচ্ছে বি পয়েন্টের ট্যানজেন্ট। এই অ্যাঙ্গেলটার নাম দিই আমি, সাদা দিয়ে দিই। এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে θ1। তাহলে এ পয়েন্টের ভেলোসিটি কি হবে? তাহলে ট্যান θ1। বোঝা গেল কি বললাম? এসটি কার্ভ বি পয়েন্ট, বি পয়েন্টের ট্যানজেন্ট। লাল দিয়ে করি বি পয়েন্টের ট্যানজেন্ট। এই বি পয়েন্টের এখান থেকে এই ট্যানজেন্ট আপনার, এই বি পয়েন্টের ট্যানজেন্ট, এই যে θ2। এবার বি পয়েন্টের ট্যানজেন্ট θ2, বি পয়েন্টের ট্যানজেন্টটা θ2 অ্যাঙ্গেল তৈরি করেছে। এ পয়েন্টের ট্যানজেন্টটা সময় অক্ষের সাথে θ1 অ্যাঙ্গেল করেছে। বি পয়েন্টের ট্যানজেন্টটা সময় অক্ষের সাথে θ2 অ্যাঙ্গেল তৈরি করেছে। সো এ পয়েন্টের ভেলোসিটি ট্যান θ1, বি পয়েন্টের ভেলোসিটি কি হবে রে? ট্যান θ2। এটা মাথা রাখবি, ঠিক আছে? কোনো একটা এসটি কার্ভের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে স্পর্শকটা টাইম এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা বলে সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টটাকে বলা হয় স্লোপ। এসটি কার্ভের স্লোপ ট্যান থিটা দেয়। বলে কেন? বলে স্লোপ মানে হচ্ছে s2 মাইনাস s1 বাই t2 মাইনাস t1 অর ডেল্টা s বাই ডেল্টা t। আর এটা মানেই হচ্ছে ভেলোসিটি, আর এটা মানেই হলো স্লোপ। কিছুক্ষণ আগে শিখছি, তাই কি না? সুতরাং স্লোপ এটা মানেই হলো স্লোপ বা ট্যান থিটা। সুতরাং স্লোপটাই আমার ভেলোসিটি দেয়। কখন? যখন প্যারামিটার হলো এস আর টি, অ্যালং এক্স অক্ষ বরাবর টি আছে, অ্যালং ওয়াই অক্ষ বরাবর এস আছে, ওয়াই বাই এক্স। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে কিন্তু মুখস্থ রাখতে হবে, বুঝতে হবে কিন্তু। সো এক্স অক্ষ বরাবর আমার টাইম আছে, ওয়াই অক্ষ বরাবর এস আছে। একটা আমি কার্ভ পেলাম, এসটি কার্ভ পেলাম। এসটি কার্ভ মানে কি? আমি যে টেবিলটা বানাবো সেই টেবিলটার টি ভার্সেস এস এর যে বিভিন্ন ভ্যালুগুলো আমরা বসাবো, t0-তে কিছু একটা, t1-এ কিছু একটা, সেই পয়েন্টগুলো দিয়ে যদি জয়েন করি আমি, তাহলে এই সাদা রঙের কার্ভটা ফলো করছে। এই হলো নিয়মটা। এবার সেই কার্ভের মধ্যে দুটো পয়েন্ট নিলাম, একটা পয়েন্টের নাম দিলাম এ আর একটা পয়েন্টের নাম দিলাম বি। এবার আমি এ পয়েন্টের ট্যানজেন্ট টানলাম, সে ট্যানজেন্টটা সময় অক্ষকে θ1 অ্যাঙ্গেল করেছে। সুতরাং এই পয়েন্টের ভেলোসিটি va, দ্যাট ইজ ট্যান θ1। বি পয়েন্টের ট্যানজেন্ট সময় অক্ষের সঙ্গে θ2 অ্যাঙ্গেল করেছে। সো বি পয়েন্টে ট্যানজেন্ট সময় অক্ষের সঙ্গে θ2 অ্যাঙ্গেল করেছে। সো বি পয়েন্টের ভেলোসিটি vv। এবার বল এ থেকে বিতে গেলাম, এতে কোন সময়? t1 সময়। বিতে কোন সময়? t2 সময়। নিশ্চয়ই আগে এ পয়েন্ট, পরে বি পয়েন্ট। আগেই এ পয়েন্টটা আগে আসছে, বি পয়েন্টটা পরে আসছে। অর্থাৎ তুই যখন এ থেকে বিতে যাচ্ছিস, তাহলে অ্যাঙ্গেল বাড়লো না কমলো? বল θ1 আর θ2 এর মধ্যে কে বড়? ভেরি গুড, θ1 বড়। ঠিক ঠিক দেখেছিস, θ1টা বেশি হচ্ছে, দেখাই যাচ্ছে। θ1টা বড়, θ2 ছোট হয়ে গেছে, আরো বেশি হেলে গেছে। সো θ1টা বড়, তার মানে ট্যান θ1 বড়, ট্যান θ2 কি হবে? ছোট। আমরা আগে শিখেছি অ্যাঙ্গেল বড় হলে ট্যান বড় হয়। তাই VA বড়, VB ছোট, তাই তো? তার মানে উল্টা করে লিখতে পারি VB ছোট, VA বড়, নাকি? তার মানে আগের বেগটা বেশি, পরের বেগটা কম, নাকি? এ পয়েন্টটা তো আগে আসছে t1 টাইমে, বি পয়েন্টটা তো পরে আসছে t2 টাইমে।
তাহলে আগের পয়েন্টে বেগ বেশি, পরের পয়েন্টে বেগ কম, তাহলে ভেলোসিটি বা বেগ বাড়ছে না কমছে? কমছে। তাহলে ভেলোসিটি বা বেগ বাড়ছে না কমছে? কমছে, ডিক্রিজিং। সো ভেলোসিটি বা বেগ বা ভেলোসিটি সেটা কি? ডিক্রিজিং, মানে কমছে। কমছে ইংরেজিতে বলে ডিক্রিজিং। তাহলে বলতে দেখি ত্বরণ না মন্দন? রিটার্ডেশন। ভেলোসিটি কমছে মানে রিটার্ডেশন, সো দিস ইজ রিটার্ডেশন। দেখ তাহলে ব্যাপারটা, তাহলে বুঝে গেলি রিটার্ডেশন যদি গ্রাফ হয়, রিটার্ডেশন বা মন্দন যদি গ্রাফ হয়, মন্দন কেন? ভেলোসিটি কমছে, সো মন্দন যদি গ্রাফ হয় তাহলে দেখ গ্রাফটা কেমন হয়, এরকম হয়। আর ত্বরণ যদি গ্রাফ হতো তাহলে গ্রাফটা কেমন হতো? যাচ্ছিলাম, ত্বরণ যদি গ্রাফ হয় তাহলে গ্রাফটা কেমন হয়? এই যে এরকম, হ্যাঁ এরকম। ইনক্রিজিং ভেলোসিটি, তাহলে ত্বরণ না মন্দন? এক্সিলারেশন না রিটার্ডেশন? এটা হচ্ছে এক্সিলারেশন, তাই না রে? এই দেখো, দেখছো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো তৈরি হচ্ছে কিন্তু, না? সেরকম হলে ইনক্রিজিং ভেলোসিটি মানে এক্সিলারেশন, ঠিক আছে? ওরকম হলে পরে উল্টা দিকে হলে ডিক্রিজিং ভেলোসিটি মানে মন্দন বা রিটার্ডেশন। সেই জিনিসগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো আমরা কিন্তু এই গ্রাফটা বুঝে গেলাম। কে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা কি গেলাম? আমরা তাহলে দুই রকম বা তিন রকমের গ্রাফ আমরা পেলাম। তোমার তিনটা গ্রাফকে আমি একসাথে আঁকি, তুমি আইডেন্টিফাই করবা। একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি আমি, কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। কোশ্চেন হচ্ছে আমি একটা এসটি কার্ভ আঁকছি, তিনটা এসটি কার্ভ রাখবো। একটা কার্ভে আমি কালার দিব পার্পল, একটা কার্ভের কালার দিব গ্রিন, একটা কার্ভের কালার দিব রেড। সো দিস ইজ আমাদের 1, দিস ইজ আমাদের 2, and this is আমাদের 3। এদিকে তোমার টাইম, এদিকে তোমার এস। এই তিনটা গ্রাফের মধ্যে কোনটা কি ধরনের গ্রাফ, ক্যারেক্টার কি মোশনের, আমাকে বলতে হবে। যে কে বলতে পারে? কে বলবে? হাত তোলো দেখি, মানে মুখে বলো, কে বলবা যে আমি স্যার এক্সপ্লেন করবো? কে? ঋষিতে একটা বলবি, বল দেখি কোনটা বলবি। আচ্ছা, ও বললো 1 নাম্বার গ্রাফটা বোঝাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। তুই চুপ কর, আর বলিস না। এবার কে? বর্ণিকা বলবি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, বলবি বর্ণিকা বল 2 নাম্বারটা কি? ডিক্রিজিং ভেলোসিটি মানে আস্তে আস্তে আমাদের ভেলোসিটি কমছে, বেগ কমছে। ডিক্রিজিং ভেলোসিটি মানে ব্রেক কমছে, এর কথার মানে হচ্ছে মন্দন বা রিটার্ডেশন। মন্দন হলেই বেগ কমে। 3 নাম্বারটা বলবি ওই যে আরেকদিন যে আমি করতেছি, হ্যাঁ স্যার বলেন স্যার, বল। হ্যাঁ বল। ত্বরণ, অ্যাক্সিলারেশন, ইনক্রিজিং ভেলোসিটি। প্রথমে বলবি ইনক্রিজিং ভেলোসিটি। বুঝে গেছিস? কি সুন্দর জিনিস বুঝে গেলি, দেখ। ইনক্রিজিং ভেলোসিটি বা এর মানে হচ্ছে ত্বরণ। কৌশিক বুঝছিস? বুঝতে পারছিস তো? পুরো কনসেপ্টটা বুঝে গেছিস তো? হ্যাঁ ঠিক আছে। এবার এই যে এটা আইডি ফেললি একদম পুরো। এটা পজ করি ভিডিওটা, দ্বারা সবার লাভ। কি বুঝলি তাহলে? এস ভার্সেস টি এর কার্ভ, এস ভার্সেস টি কার্ভের স্লোপ, যে কোনো বিন্দুতে স্লোপ আঁকতে গেলে কি করতে হবে? ট্যানজেন্ট টানতে হয় না রে? ট্যানজেন্ট টানবো, টাইম এক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করলো তার ট্যান থিটা হচ্ছে ট্যানজেন্ট স্লোপ। বোঝা গেল কি বললাম? সেই স্লোপটা ভেলোসিটি বোঝাবে। এবার ধর আমি একটা এদিকে টাইম, এদিকে এস, এটা একটু একটু স্ট্যান্ডার্ড হাই, দেখি কে বলতে পারে। আমি একটা কার্ভ আঁকছি, দিস 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 sorry, this
দিস, বল দেখি, ও এ বি সি ডি ই, বল দেখি ক্যারেক্টার কে বলতে পারবে? এই যে একটা বস্তুর গতি বিভিন্ন সময় তার টি ভার্সেস যে এস পয়েন্টগুলো আমরা পেয়েছি সেগুলোকে প্লট করেছি, প্লট করলে এই গ্রাফটা পাওয়া গেছে। বল দেখি ও এ পর্যন্ত ওর গতি কেমন, ও টু এ ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম স্পিড, ভেরি গুড, পাওয়া গেল একটা। দেন এ টু বি, আরে এ টু বিতে তো এস চেঞ্জই হয় নেই, এ টু বিতে তো এস চেঞ্জই হয় নেই, দাঁড়ায় আছে স্থির, রেস্ট। আরে না রে, রেস্ট। এ থেকে বিতে তো এস বাড়েই নাই, তাহলে যেখানে ছিল সেখানে দাঁড়ায় আছে। আচ্ছা বি টু সি, হ্যাঁ, ইনক্রিজিং বা ক্রমবর্ধমান বেগ, ইনক্রিজিং স্পিড বা ক্রমবর্ধমান বেগ, তার মানে এসিলারেশন, তার মানে স্পিড বাড়তেছে ধীরে ধীরে, মানে স্পিড আপ নিছে। আচ্ছা সি টু ডি, সি টু ডিতে আবার কি হচ্ছে, ইউনিফর্ম হয়ে গেল, মানে আবার স্পিডটা কনস্ট্যান্ট হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে আর স্পিড বাড়ছে না। অর্থাৎ সিতে যে ভেলোসিটিটা গেইন করবে তারপরে আর বাড়বে না, তারপরে কিছুক্ষণ পর্যন্ত কি হবে, ও স্থির থাকবে। ডি টু ই, হ্যাঁ মন্দন, মন্দন, মন্দন মানে বেগটা আস্তে আস্তে কমবে, ডিক্রিজিং ভেলোসিটি, ডিক্রিজিং ভেলোসিটি বা মন্দন মানে স্পিডটা কমবে। বলতে পারবি এরকম গতি কোথাও দেখেছিস কোনো বস্তুর হয় কি? চিন্তা করে বলতে দেখি, কখনো বলতে পারবি যে এরকম বস্তু প্রথমে বাড়বে, তারপরে দাঁড়ায় পড়বে, তারপরে আবার ভেলোসিটি বাড়বে, আবার কিছুক্ষণ কনস্ট্যান্ট চলবে, তারপরে আবার কমে যাবে? কখনো দেখেছিস কারোর হয় কি এরকম? আসি ভি ভার্সেস টি গ্রাফ, একটা কালি ভি ভার্সেস টি গ্রাফ, ডাইমেনশনাল মোশন নিচ্ছি, আইদার এক্স নাহলে ওয়াই, এবং আমরা দেখছি কি হয়। ধরে নাও এরকম একটা ওয়ান ডাইমেনশনাল মোশন, টি ইজ ইকাল টু 0, এখানটায় আমরা দেখছি টি ইজ ইকাল টু টি ওয়ান, ওর বেগ হচ্ছে ধরে নাও কি বেগ হচ্ছে তোমার ভি ওয়ান, এখানে টি ইজ ইকাল টু টি টু, বেগ হলো ভি টু। সো বলো দেখি তাহলে এই বিটুইন এ অ্যান্ড বি পয়েন্টের মধ্যে বেগটা বাড়লো, তো কত বাড়লো, ভি টু মাইনাস ভি ওয়ান, কত টাইমে, টি টু মাইনাস টি ওয়ান। এর নাম কি রে বাবা, তুই বলতে পারবি? এর নাম হচ্ছে এভারেজ ত্বরণ বিটুইন এ অ্যান্ড বি, তাই না রে? এর নাম হচ্ছে এভারেজ ত্বরণ বিটুইন এ অ্যান্ড বি, যেটাকে আমি ডেল্টা ভি বাই ডেল্টা টি লিখতে পারি। বুঝতে পারছিস কি পারিস নি বল? ও আচ্ছা, একটা আমি ওয়ান ডাইমেনশনাল মোশন নিচ্ছি অ্যালং এক্স এক্সিস অ্যাট এ টাইম টি ওয়ান, ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান। যখন পয়েন্ট বি, পার্টিকেলটা অবজেক্টটা যখন পয়েন্ট বিতে গেল, টাইম টি টু, ভেলোসিটি হচ্ছে ভি টু। ভি ওয়ান থেকে ভি টু বড় ধরলাম আমি, তো ভি টু মাইনাস ভি ওয়ান ইনক্রিজ ইন ভেলোসিটি বাই টি টু মাইনাস টি ওয়ান, কত টাইমে? সো উপরে হচ্ছে ইনক্রিজিং ভেলোসিটি, নিচে হচ্ছে টাইম রিকোয়ার্ড, তো ডিভাইড করলে হয় ইনক্রিজিং ভেলোসিটি পার ইউনিট টাইম, তাই কি না? ইনক্রিজিং ভেলোসিটি নিচে টাইম দিয়ে ডিভাইড করলাম, মানে ভেলোসিটি ইনক্রিজ করছে পার ইউনিট টাইম। এটা আমরা বলছি বিটুইন এ অ্যান্ড বি এর মধ্যে এভারেজ এসিলারেশন, ঠিক আছে? গড় ত্বরণ, এটা তো আমরা জানি, এভাবেই তো করি গড় ত্বরণ বের করি। গড় ত্বরণ বের করা জানিস না এখন এটা বলিস না, আবার করেছি কিন্তু আমরা গড় ত্বরণ বের করা। অ্যাট এ তে ভেলোসিটি ভি ওয়ান, অ্যাট বি তে ভেলোসিটি ভি টু, ভেলোসিটিটা বাড়ছে, বাড়লো কত, ভি টু মাইনাস ভি ওয়ান। সো এভারেজ এসিলারেশন কত? এটা তো শিখেছিস না, সমতরণে যদি যায় ভি মাইনাস ইউ বাই টি, এটা তো সমতরণ, এটা তো শিখেছিস।
ইউনিফর্ম অ্যাক্সিলারেশন শিখেছিস না, এটা v মাইনাস ইউ বাই টি, এটা অ্যাক্সিলারেশন বোঝায়। তো সেম একই রকম ভাবে অ্যাট পয়েন্ট এ তে টাইম t1 ভেলোসিটি হচ্ছে v1, অ্যাট পয়েন্ট বি তে টাইম t2 ভেলোসিটি হচ্ছে v2। তো ভেলোসিটি বাড়লো না কমলো? বাড়লো, ধরলাম বাড়লো। কত বাড়লো, কত ইনক্রিজ করলো? v2 মাইনাস v1। কত টাইমে? t2 মাইনাস t1। সো t2 মাইনাস t1 এ ভেলোসিটি বাড়লো v2 মাইনাস v1, ইন টাইম t2 মাইনাস t1 ভেলোসিটি বাড়লো, ইন টাইম t2 মাইনাস t1 ভেলোসিটি বাড়লো v2 মাইনাস v1। সো ইন টাইম 1 ইউনিট টাইমে ভেলোসিটি কত বাড়লো? v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। সো v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1 কে আমরা বলছি এভারেজ অ্যাক্সিলারেশন। বুঝতে পারলি? এভাবে এভারেজ অ্যাক্সিলারেশন বের করে। সো v2 মাইনাস v1 মানে চেঞ্জ ইন ভেলোসিটি, কতটুকু বেগ বাড়লো, ডেল্টা ভি বললাম, t2 মাইনাস t1 কে ডেল্টা টি বললাম। অসুবিধা আছে কি? অসুবিধা নেই? ডাউট আছে? এটা করে দিচ্ছি আবার। সো এখানে আমরা কি করলাম, একটা ভিটি কার্ভ, একটা স্ট্রেট লাইন আঁকলাম। ধরলাম যে ভি ভার্সেস টি, টাইমের সঙ্গে বেগ, যে বিভিন্ন ডেটাগুলো আমরা পাবো, সেই ডেটাগুলো দিয়ে আমি একটা গ্রাফ বানালাম। সেই গ্রাফটা হচ্ছে সবুজ রঙের স্ট্রেট লাইনটা হলো। এবার সেই স্ট্রেট লাইনের মধ্যে আমি একটা টাইম নিলাম t1, মানে সি পয়েন্টকে t1 বলছি, এবং বেগ হলো বিসি মানে v1। আবার দেখো বিসি কেন বেগ, কারণ আমি বলছি ওয়াই অক্ষ বরাবর বেগ, সুতরাং ওসি যদি t1 হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর উঠলে সিবি হলো v1, আর ওই যদি t2 হয় এক্স অক্ষ বরাবর, তাহলে ইডি হয়ে গেল v2। সো সিবি হলো v1 আর ইডি হলো v2। ওকে, সো এই যে বিসি মানে v1 at t1 আর ডিই v2 at t2। এবার দেখো বেগ বৃদ্ধি ডেল্টা ভি কত? v2 মাইনাস v1, v2 মাইনাস v1, v2 কোনটা? ডিই, v1 কোনটা? বিসি। ডিই থেকে বিসি বিয়োগ দিলে কি হয়? ডিই মাইনাস বিসি, বিসি মানে জিই, ডিই মাইনাস জিই, ডিই মাইনাস জিই মানে ডিজি হয়ে গেল, এটা ডিজি। এটা হলো বেগ বৃদ্ধি। এবার দেখি টাইম বৃদ্ধি, ডেল্টা টাইম। ইন্টারভেলটা কত? দুটা ঘটনার মধ্যে ইন্টারভেল কোনটা? এটা ডিজি, এই ডেল্টা টি মানে t2 মাইনাস t1। t2 কোনটা? t2 হলো ওই, t1 কোনটা? t1 হলো ওসি। ওই থেকে ওসি বিয়োগ দিলে এই বিজি পাওয়া যায়, বিজি পাওয়া যায়। ওই থেকে ওসি বিয়োগ দিলে সিই পাওয়া যায়, সিই মানে বিজি। এবার আমরা গড় ত্বরণ মানে কি বলেছিলাম? গড় ত্বরণ মানে এটা। সো গড় ত্বরণ দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ভি বাই ডেল্টা টি। এবার ডেল্টা ভি বাই ডেল্টা টির ভ্যালুটা বসাই, দেখি কি হয়। ডেল্টা ভি মানে হচ্ছে তোমার ডিজি, আর ডেল্টা টি মানে তোমার বিজি। আর ডিজি বাই বিজি মানে এই যে থিটাটা, তার ট্যানজেন্ট। তার মানে গড় ত্বরণ কিন্তু হয়ে গেল এই যে সরল রেখাটা, যে এটা থিটা, সেই থিটা, এটা যদি থিটা হয়, তুমি যদি এটাকে পিছন দিকে টানো, দেখো ভালো মতো বোঝো, এই স্ট্রেট লাইনটাকে তুমি যদি আরো টানো পিছন দিকে, তাহলে কিন্তু এটা কিন্তু এই যে অ্যাঙ্গেলটা বানাবে, এটাও কিন্তু থিটা, তাই কি না? প্যারালাল, ভেদক, তাহলে এটা যদি হয় এটাও থিটা, এটা একান্তর কোণ। সুতরাং বুঝলাম, দেখো তুমি যে কোনো পয়েন্ট নাও, যে কোনো পয়েন্ট নাও, ধরো নাও তুমি এই দুটা পয়েন্ট নাও, তার মধ্যেও কিন্তু স্লোপটা কিন্তু থিটা, দেখো, তাই কি না? থিটা। তাহলে কি বুঝতে পারলাম? যখন স্ট্রেট লাইন হবে তখন থিটা চেঞ্জ হবে না, তখন ট্যান থিটাটা কনস্ট্যান্ট হয়ে যাবে যে কোনো পয়েন্টের জন্য, যে কোনো ইন্টারভেল বিটুইন বিডি বলো, এবি বলো, ওডি বলো, যে কোনো পয়েন্টের জন্য কি হচ্ছে, থিটাটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে গড় ত্বরণ কনস্ট্যান্ট, তার মানে আসলে এটা সমত্বরণে চলছে, মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বুঝতে পারলে কি বললাম? বুঝলে কি বুঝলাম? এভারেজ অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, মানে ট্যানজেন্টটা কনস্ট্যান্ট, স্লোপটা কনস্ট্যান্ট, এটাকে স্লোপ বলা হয়, কার্ভের স্লোপ। তো কার্ভের স্লোপটা কনস্ট্যান্ট, ট্যান থিটা কনস্ট্যান্ট, মানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, বিকজ কার্ভের স্লোপটা কনস্ট্যান্ট। বোঝা গেছে কি বললাম? এটা এটা এইটাকে কিন্তু তোমাদের একটু ফর্মুলা বানায়, স্ট্রেট লাইন হলে কোন কার্ভ? ভিটি কার্ভ। তাহলে এবার এটা অ্যাপ্লিকেশন করে দেখি, একটা প্রয়োগ দিয়ে দেখি। বিশ্বজিৎ বল এবার। তো এবার আমি দুটো, এই হলো ভিটি কার্ভ, এদিকে টি, এদিকে ভি। তো আমি দুটো কার্ভ আঁকবো, দেখো এই এক,
এই 2, এটা একটা বস্তু, এটা দুটো বস্তু, এটা একটা ট্রেনের, এটা আরেকটা ট্রেনের। 1 নাম্বার ট্রেনটার ভিটি কার্ভ এটা, 2 নাম্বার ট্রেনটার ভিটি কার্ভ হচ্ছে এটা। তাহলে বলো তুমি কি কোন ট্রেনটার অ্যাসিলারেশন বা ত্বরণ বেশি? এক নাম্বারটা, কারণ 1 নাম্বারটার অ্যাঙ্গেল হচ্ছে θ1 আর 2 নাম্বারটার অ্যাঙ্গেল হচ্ছে θ2 স্লোপ। তাহলে 1 নাম্বারটার ত্বরণ এ ভিটি কার্ভের থেকে স্লোপ ত্বরণ দিবে, আর 2 নাম্বারটার ত্বরণ a2 অ্যাসিলারেশন a2 দ্যাট ইজ tan θ2। সো 1 নাম্বার যে ট্রেনটা তার অ্যাসিলারেশন a1 tan θ1 আর 2 নাম্বার যে ট্রেনটা তার অ্যাসিলারেশন tan θ2। যেহেতু θ1 is greater than θ2, therefore tan θ1 is greater than tan θ2, therefore a1 is greater than a2। তার মানে 1 নাম্বার গাড়িটা ট্রেনটা বেশি অ্যাসিলারেশন নিয়ে চলছে। বোঝা গেল একসঙ্গে দুটো ট্রেনকে কম্পেয়ার করলাম, দুটারই ইউনিফর্ম অ্যাসিলারেশন, কিন্তু 1 নাম্বারটার অ্যাসিলারেশনটা বেশি, 2 নাম্বারটার অ্যাসিলারেশনটা কম। কেন দুটারই ইউনিফর্ম অ্যাসিলারেশন? কারণ দুটারই ভিটি কার্ভ স্ট্রেট লাইন। দেখো যদি এবার স্ট্রেট লাইন না হয়ে আমাদের যদি এরকম হয়, ধরো যদি স্ট্রেট লাইন না হয়ে আমাদের কার্ভটা এরকম হবে, তাহলে কি হবে? তাহলে আমরা এই করব, সবার প্রথমে আমরা এই পয়েন্টের স্লোপ বার করব। এ পয়েন্ট, এটা ভিটি কার্ভ, তো ভিটি স্লোপ কি বলবে রে? স্লোপ কি দিবে? অ্যাসিলারেশন। এ পয়েন্টের স্লোপ কত বের করি? এই পয়েন্টের স্লোপটা বের করি। এই পয়েন্টে একটা ট্যানজেন্ট এঁকে দেব, এই যে দিস ইজ θ1। সো এ পয়েন্টের অ্যাসিলারেশন অ্যাট এ tan θ1। এবার বি পয়েন্টে কি, বি পয়েন্ট, ধর এটা বি পয়েন্ট, সেখানে একটা ট্যানজেন্ট আঁকবো। ট্যানজেন্ট মানে আমি বলেছি একটা পয়েন্টে টাচ করবে, এই যে টাচ করবে। সো দিস ইজ চুকুট করে কাটলো θ2। সো বি পয়েন্টের অ্যাসিলারেশন এ বি tan θ2। তাহলে বল θ1 আর θ2 এর মধ্যে কে বড়? তাহলে tan θ1 আর tan θ2 এর মধ্যে কে বড়? তাহলে বি পয়েন্ট আর এ পয়েন্টের মধ্যে কোন জায়গা ত্বরণ বেশি, অ্যাসিলারেশন বেশি? তাহলে এটা ইনক্রিজিং অ্যাসিলারেশন না ডিক্রিজিং অ্যাসিলারেশন? অ্যাসিলারেশনটা ইনক্রিজ করতেছে, অ্যাসিলারেশনটাই ইনক্রিজ করে যাচ্ছে, ভেলোসিটি তো বাড়ছেই, অ্যাসিলারেশনটাও ইনক্রিজ করছে। ইউনিফর্ম অ্যাসিলারেশন না, ইনক্রিজিং অ্যাসিলারেশন। ওই যে প্রথমে টেবিল বানাইছিলাম না, প্রথমে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7 করেছিলাম না, ওইটা এরকম, বুঝেছিস? এবার দেখ আর একটা গ্রাফ আঁকছি, লাস্ট গ্রাফ। আজকে হাঁপিয়ে গেলাম আমি রে, হাঁপিয়ে গেলাম। কিরে কৌশিক, বুঝতে পারতেছিস? কৌশিক পালা গেছে দেখি। এ কৌশিক, কৌশিক, এরকম ও পালাই গেছে। ও এত অঙ্ক দেখে ও ওয়ান ডাইমেনশনাল মোশন গ্রাফটায় মারবো কানে নিচ্ছে রে। ভেলোসিটি টাইমের সঙ্গে বাড়ছে না কমছে? কমছে, হ্যাঁ ভেলোসিটি টাইমের সঙ্গে কমছে, কমছে ভেলোসিটি টাইমের সঙ্গে। হ্যাঁ এই টাইমে ভেলোসিটি এইটুকু, এই টাইমে ভেলোসিটি এইটুকু, এই টাইমে বাড়ছে না কমছে? তো কমছে বললি কেন? আরে তুই বলিস নি, অন্য একজন বলছে। এবার দেখ তাহলে অ্যাসিলারেশন না রিটার্ডেশন, মন্দন না ত্বরণ? ত্বরণ। কিন্তু এখানে একটা কেস হবে এরকম, ধরুন আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকবো, এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট আঁকবো, এই ধরো এটা হয়নি, ট্যানজেন্টটা একটু ভালো থাকুক, এই ধরো ট্যানজেন্ট আঁকলাম। সো দিস ইজ θ1। আর ধরো এই পয়েন্টে আর একটা ট্যানজেন্ট আঁকতেছি,
সো এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে থিটা টু। তাহলে বলতো দেখি থিটা ওয়ান আর থিটা টুর মধ্যে এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম বি। থিটা ওয়ান আর থিটা টুর মধ্যে কে বেশি? থিটা ওয়ান বড়, থিটা টু ছোট। তাহলে ট্যান থিটা ওয়ান আর ট্যান থিটা টুর মধ্যে কে বড় কে ছোট? তাহলে এ পয়েন্টের ত্বরণ আর বি পয়েন্টের ত্বরণের মধ্যে কোন ত্বরণটা বড়? এ পয়েন্টের ত্বরণটা বেশি। তার মানে বলতে পারি যে বি পয়েন্টের ত্বরণটা কিন্তু এ পয়েন্টের ত্বরণ থেকে কমে গেল। মানে ত্বরণ আছে, এক্সিলারেশন আছে, কিন্তু সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? মানে ধরে নে প্রথম দিকে এক্সিলারেশন ছিল 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে এক্সিলারেশন হয়ে গেল ধরে নে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে এক্সিলারেশন হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে এক্সিলারেশন হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে এক্সিলারেশন হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেই 0 মিটার পার সেকেন্ড স্কয়ার এক্সিলারেশন হয়ে যাবে তখন গিয়ে কি হবে? ভেলোসিটি আর বাড়বে না, তখন ভেলোসিটি কি হবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। এই যে ভেলোসিটি দেখা বাড়ছে না, বুঝতে পারছিস? ভেলোসিটি গিয়ে আর বাড়ছে না, প্রথমে বাড়তে 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 তারপর কনস্ট্যান্ট হয়ে গেল। এই টাইমের পরে ভেলোসিটি কি হচ্ছে? আর বাড়ছে, আছে কিন্তু বাড়ছে না, তখন কি হয়? ভেলোসিটিটা কি হয়ে গেল? কনস্ট্যান্ট হয়ে গেল। অর্থাৎ এটা ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে গেল। হ্যাঁ, বুঝেছিস? একেবারে ডিক্রিজিং এক্সিলারেশন, ত্বরণটা আস্তে আস্তে কমছে, মন্দন না কিন্তু ত্বরণ কমে যাচ্ছে, ত্বরণটা কমতে 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 ভেলোসিটিটা বাড়ছে, বাড়তে 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 তারপরে আর বাড়ছে না, কারণ এক্সিলারেশন না, এক্সিলারেশন ভ্যানিশ হয়ে গেল, যে এক্সিলারেশন ভ্যানিশ হয়ে গেল। সো দিস, তো আমরাও এখানে 3 রকমের গ্রাফ পেলাম। কী কী গ্রাফ পেলাম? কোশ্চেন দিয়ে দিচ্ছি, এবার এটা কি এক্সপ্লেন করবি তোরা। 3 রকমের গ্রাফ পেলাম আমরা। কি গ্রাফ? টি ভার্সেস ভি। এটা আমাদের লাস্ট গ্রাফের ক্যারেক্টার। এরপরে আমরা অন্য কিছু অঙ্ক করব, এরপরে আমরা আর করবো না। এটা 1, এটা 2, এটা 3। 1 2 3। বল 1 নাম্বারটা কিরকম? এক্সপ্লেন কর। 1 নাম্বারটা মন্দন কেন? ডিক্রিজিং এক্সিলারেশন, ক্রমহ্রাসমান ত্বরণ। ক্রমহ্রাসমান ত্বরণ, মন্দন হলে তো ভেলোসিটি কমবে, এখানে তো ভেলোসিটি বাড়তেছে, সবগুলো 3টাতে ভেলোসিটি বাড়ছে, কিন্তু এটা ক্রমহ্রাসমান ত্বরণ, মানে ডিক্রিজিং এক্সিলারেশন। ডিক্রিজিং এক্সিলারেশন অর্থাৎ এক্সিলারেশনটা কমে যাচ্ছে। 2 নাম্বারটা বল। রাইট, এটা কনস্ট্যান্ট, বিকজ স্লোপটা এখানে কনস্ট্যান্ট, রাইট। 3 নাম্বারটা বল। আরে সবগুলা ত্বরণ রে, সবগুলা ত্বরণ, ত্বরণ বলে তো সবগুলোর মধ্যে ভেলোসিটি বাড়ছে। 1 নাম্বারটা সমত্বরণ, ইউনিফর্ম এক্সিলারেশন। আরে 1 নাম্বারটা ডিক্রিজিং এক্সিলারেশন, ক্রমহ্রাসমান ত্বরণ। 2 নাম্বারটা ইউনিফর্ম এক্সিলারেশন, কনস্ট্যান্ট ত্বরণ, সমত্বরণ। 3 নাম্বারটা ইনক্রিজিং এক্সিলারেশন অর্থাৎ ক্রমবর্ধমান ত্বরণ, মানে ইনক্রিজিং এক্সিলারেশন। আরে ত্বরণ তো সবগুলাই, তাই জন্য তো ভেলোসিটি বাড়ছে। 3টা গ্রাফে তো ভেলোসিটি টাইমের সঙ্গে বাড়ছে, কারণ সবগুলোই তো ভেলোসিটি টাইম t ইকুয়াল টু 0 তে 0 ছিল, তারপরে তো ধীরে 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 সবাই ভেলোসিটি বেড়ে যাচ্ছে। কিন্তু 1 নাম্বারটা কি হচ্ছে? 1 নাম্বারটা ত্বরণটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। 2 নাম্বারটা ত্বরণটা কনস্ট্যান্ট, এক্সিলারেশনটা কনস্ট্যান্ট। 3 নাম্বারটা ত্বরণটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ইনক্রিজিং এক্সিলারেশন। এটা তোকে মুখস্থ করতে হবে 3টা গ্রাফ। বোঝা গেল কি বললাম? না বুঝিস নাই? তাহলে একমাত্র যদি এরকম হয়, এদিকে টাইম, এদিকে ভেলোসিটি, যদি এরকম হয় তাহলে বলতে কি হচ্ছে? ভেলোসিটি টাইমের সঙ্গে বাড়ছে না কমছে? ভেলোসিটি টাইমের সঙ্গে বাড়ছে না কমছে? তার মানে এটা মন্দন, তার মানে এটা মন্দন, মানে নেগেটিভ এক্সিলারেশন, মানে আমরা যাকে বলি রিটার্ডেশন। বুঝছিস? ওকে, ঠিক আছে, চলো আজকে এটুকু পর্যন্ত থাকলো, যা পড়ালাম টোটালটা